ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি, আমি শুনতে পাচ্ছি। জি, জি, আশা করছি আপনি ভালো শুনতে আছেন। পাচ্ছেন আমাকে? জি, 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 শুনতে পাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আজকে আমাদের এই প্রোগ্রামটাতে আপনি অ্যাটেন্ড করেছেন। অ্যাকচুয়ালি সময় বা সবার টাইম এক জায়গাতে করাটাও সো টাফ। এই কারণে আসলে আহ, আমাদের আর কি আলাদা আলাদা সেশন করতে হচ্ছে। বিকজ সবাই তো আসলে একসাথে সময় দিতে উঠতে পারছেন না। সো আরো বেশ কয়েকজনেরই জয়েন করার কথা ছিল। এখন শাওন, আমাদের মনে হয় আরেকজন জয়েন করবেন, তাই তো? আহ, স্যারের নামটা হচ্ছে, ম্যাম আমরা কি কাইন্ডলি 2 থেকে 3 মিনিট একটু স্যারের জন্য ওয়েট করতে পারি? জি, জি, অবশ্যই। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? মুর্শিদুল আলম স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? স্যার আপনাকে আমরা শুনতে পাচ্ছি আমার এন্ড থেকে। সো আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? একটু কাইন্ডলি জানাবেন প্লিজ। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ঠিক স্যার? আছে। আমি হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি ক্লিয়ার। সো আ ঠিক আছে, আমি মিউট করলাম যখন আমার টার্ন আসবে। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ ম্যাম এবং স্যার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। বেসিক্যালি আমরা একটা ফোকাস গ্রুপ ডিসকাশন অ্যারেঞ্জ করেছি মূলত। আম, আমাদের ইউনিভার্সিটির চেয়ারম্যান ডক্টর সবুর খান স্যার, উনি একটা রিসার্চ কন্ডাক্ট করছেন। মূলত বিষয়টি হচ্ছে ফরেন এমপ্লয়, বিদেশি যে এমপ্লয় আছেন তাদেরকে আমরা আমাদের প্রতিষ্ঠানে বা দেশের বিভিন্ন অর্গানাইজেশনে তাদেরকে প্রয়োজন হচ্ছে। তারা স্টিল নাও আমাদের বিভিন্ন কোম্পানিগুলোতে চাকরি করছেন, জব করছেন, আমাদেরকে হায়ার করতে হচ্ছে। সো ইনফ্যাক্ট এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের গ্যাপটা কোথায় বা এই গ্যাপগুলো কিভাবে ফিল আপ করা যেতে পারে, এবং একাডেমিক কারিকুলামে, মূলত একাডেমিক কারিকুলামে কোন কোন বিষয়গুলোর উপরে আরো বেশি ফোকাস করে এই বিষয়টা নিয়ে মূলত আমাদের আসলে রিসার্চ। সো ওকে, ওকে। ইন বেসিকলি আমরা একটা কোয়ান্টিটেটিভ রিসার্চের জন্য অ্যানালাইসিস করার প্রক্রিয়াধীন অবস্থায় আছে। পাশাপাশি আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন অ্যারেঞ্জ করছি, যেন বিষয়টা আরো বেশি রিপ্রেজেন্টেটিভ ওয়েতে আমরা করতে পারি। তো এই বিষয়টা নিয়ে মূলত আজকের এই প্রোগ্রামটা ডিজাইন করা। সো আমাদের কিছু কোশ্চেনিয়ার ছিল, বা আমরা একটা কোশ্চেনিয়ার অলরেডি পাঠিয়েছি বাই দ্য ইমেল। আশা করছি আপনারা পেয়েছেন।
আমি অ্যাকচুয়ালি আমার নিজের পরিচয়টা একটু দেই। আমি রাকিবুল ইসলাম। আমি ডক্টর তানভীর আবির স্যারের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, আহ, এবং পাশাপাশি ডাচ বাংলা ব্যাংকে কর্মরত আছি। তো এই এমত অবস্থায় আমরা আসলে এখন মূল, আপনারা যদি অনুমতি দেন, আমাদের সাথে তানভীর স্যার অলরেডি জয়েন করেছেন। স্যার, আমরা মাত্রই শুরু করেছি, ইন্ট্রোডাকশন সেশনটা হচ্ছিল। সো আপনি যদি কিছু বলেন স্যার। জি, ধন্যবাদ রাকিব। রাকিব, আপনারা এত রাতেও যে পেশাগত দায়িত্ব পালন করার পরও আমাদের এই এই আহ্বানে সাড়া দিয়েছেন, তো অসংখ্য ধন্যবাদ। এবং সত্যিকার অর্থে এই এই রিসার্চটা আমরা প্রায় প্রায় 3 মাসের মতো হয়েছে, শুধুমাত্র এই পার্টটাই বাকি আছে, কোয়ালিটেটিভ পার্টটা। তো কোশ্চেনিয়ার দেখে যদি আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেন, সত্যিকার অর্থে আমাদের রিসার্চটা আশা করি যথেষ্ট রিচ হবে বলে আশা করি। জি, শুরু করুন। জি, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। সো অনুষ্ঠানের শুরুতেই আমি প্রথমে আহ, মোর্শেদুল আহমেদ স্যারের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, যে স্যার, আসলে মূলত ফরেন এমপ্লয়ি যে বিষয়টি নিয়ে বলছিলাম, তো ফরেন এমপ্লয়ি বিভিন্ন কারণেই আমাদের প্রয়োজনীয়তার স্বার্থে বা প্রয়োজন মেটাতে তাদেরকে আমাদেরকে হায়ার করতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে। তো এই যে ফরেন এমপ্লয় গুলো নিয়ে আসছি, আপনার মতামত অনুযায়ী কোন কোন প্রধান কারণগুলো মূলত এখানে কাজ করে, যে বিদেশি এমপ্লয় আমাদেরকে নিয়োগ করতে হচ্ছে? মানে কি ধরনের কারণ এখানে কাজ করছে, যদি একটু কাইন্ডলি আমাদেরকে বিস্তারিতভাবে জানাতেন প্লিজ স্যার। ধন্যবাদ রাকিবুল ইসলাম ভাই। প্রথমত আমি একটু জাস্ট বলে নিই যে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, বা আমি একটু জাস্ট 1 মিনিট আমার একটু পরিচয়টা দিয়ে নিই। আহ, আমি মোর্শেদুল আমিন। আমি কারেন্টলি আরএফএল গ্রুপে জব করছি অ্যাজ এ ক্যাটাগরি লিড, ই কমার্স বিজনেস, কর্পোরেট সেলস আন্ডারে। এর আগে আমি একটা ডেইলি নিউজ পেপারে ছিলাম, সেখানে ব্র্যান্ডে ছিলাম, অ্যান্ড দেন একটা মাল্টি ন্যাশনালে, এটা আমার থার্ড জব। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এমবিএ করেছি। সো আপনি যে কোশ্চেনটা করেছেন, আমি যদি টু দ্য পয়েন্টে সেটাতেই যাই, যে কেন আসলে প্রতিষ্ঠানগুলো, আমাদের আরএফএলও বেশ কিছু ফরেন এমপ্লয়ি কাজ করছে ইতোমধ্যে। তো আমি যদি একদম আমার প্র্যাকটিক্যাল থেকেই বলি, যে আমরা বেশিরভাগ এমপ্লয়ি যেটা নেই টেকনিক্যাল পার্টে। হ্যাঁ, আমাদের ফ্যাক্টরিতে, যেমন আমাদের বেশ কয়েকটা ফ্যাক্টরি, তার মধ্যে আমি পার্টিকুলারলি হবিগঞ্জে যে আমাদের ইলেকট্রিক ফ্যাক্টরিটা রয়েছে, সুইচ, সকেট, মাল্টিপ্লাগ, ফ্যান, লাইট সবকিছু ওখানে প্রোডাকশন হয় আমাদের। তো ওখানে আমাদের বেশিরভাগ চাইনিজ কিছু ওয়ার্কার কাজ করেন, বিকজ অফ তারা যে স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট গুলো, ফর এক্সাম্পল একটা হয়তো ইলেকট্রিক সার্কিট ব্রেকার, কিংবা কোনো একটা এলইডি লাইট, হ্যাঁ, এই যে টেকনিক্যাল পার্ট গুলো, আই মিন মেকানিক্যাল এবং একদম কোর যে ইলেকট্রিক্যাল কাজগুলো, সেগুলো ওদের এক্সপার্টাইজটা আমরা ইনিশিয়ালি, মানে ওদেরকে হায়ার করার উদ্দেশ্যই হচ্ছে যাতে ওদের এক্সপার্টাইজটা আমাদের যে লোকাল যারা আছে তাদের সাথে সাপোর্টিং হ্যান্ডস হিসেবে কাজ করছেন, তারা যাতে একটু শিখতে পারে। সো এই জায়গাটায় আমাদের যেহেতু একটু এক্সপিরিয়েন্সের গ্যাপ আছে, কারণ এই ইন্ডাস্ট্রিটা তো বাংলাদেশে অ্যাকচুয়ালি নতুন, তাই না? সো যেহেতু নতুন ইন্ডাস্ট্রি, সেখানে এক্সপার্টাইজ হয়তো সেই লেভেলের থাকলেও এক্সপিরিয়েন্সটা নেই, যার কারণে আমাদেরকে কিছু ফরেন এমপ্লয়ি বা ফরেন এক্সপার্ট হায়ার করতে হয়, যাদের তত্ত্বাবধানে বা যাদের সাপোর্টিং হ্যান্ড হিসেবে আমাদের লোকাল কিছু এমপ্লয়িও কাজ করছে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই জন্য আমাদের প্রয়োজন পড়ছে বিদেশ থেকে কিছু দক্ষ কর্মী নিয়ে আসাটা। এছাড়াও আরো অনেক ক্ষেত্রেই আনতে হয়। তবে আমাদের বর্তমানে যদি আমি বলি, আমাদের যে কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে, ফর এক্সাম্পল এইচআরএম ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট,
এবং অপারেশন ডিপার্টমেন্ট, হ্যাঁ। সো এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, অডিট টিম রয়েছে। সো এই যে কম্বিনেশন এতগুলো টিমের, আলটিমেটলি আমরা কিন্তু এখন অনেকটা কিন্তু নির্ভরতা কমেছে আমাদের অন্য অন্য সেলস, মার্কেটিং বা এইচআর বা এগুলোতে কিন্তু এখন আর তেমন ফরেন এমপ্লয়ি আমাদের প্রয়োজন পড়ছে না। শুধুমাত্র প্রয়োজন পড়ছে যে ইলেকট্রিক বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, এই ধরনের কিছু। এই জায়গাটায় আমাদের দেশে এখনো কিছুটা গ্যাপ রয়েছে। সেই জন্যই আমাদের অ্যাকচুয়ালি পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে কিছু মানুষকে, কিছু বিদেশি কর্মীকে নিয়োগ দিতে হচ্ছে। এটা আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে বললাম। ধন্যবাদ রাকিব ভাই। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাবিয়া দিল আফরোজ ম্যাম, আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম। সো বেসিক্যালি আমরা তো ফরেন এমপ্লয় অনেক কারণেই নিয়োগ করছি। তো এরই ধারাবাহিকতায় যদি কাইন্ডলি আমাদেরকে একটু জানাতেন যে বিদেশি কর্মীরা যে ধরনের দক্ষতা বা যে ধরনের কর্ম শক্তি আমাদেরকে প্রদান করছে বিভিন্ন ভাবে, যেগুলো হয়তোবা আমাদের আহ, আমরা দেশি কর্মীদের মধ্যে আমরা হয়তোবা খুব একটা পরিলক্ষিত করতে পারছি না, বা থাকলেও সেটা গ্রোয়িং হচ্ছে ধীরে ধীরে। তো এই যে যে জিনিসগুলো আসলে মূলত আমরা মিসিং পাচ্ছি, অর্থাৎ দেশীয় এক্সপার্টাইজ বা কর্মীদের মধ্যে যেগুলো আমরা পাচ্ছি না, তো এই এই ধরনের কারণগুলো যদি আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করতেন যে কোন ধরনের কর্মশক্তি বা কোন ধরনের স্কিলস গুলো আসলে আমরা মিস করছি আমাদের লোকাল এমপ্লয়দের মাঝে মাঝে বা আপনারা মিস করছেন, যেটা আপনারা হয়তো বা খুঁজছেন বাট পাচ্ছেন না। যদি কাইন্ডলি একটু ব্যাখ্যা করতেন প্লিজ। থ্যাংক ইউ রাকিব ভাইয়া। যেহেতু এখানে মোর্শেদ আমিন ভাইয়ের সাথে ফার্স্ট টাইম আমার কানেকশন হচ্ছে, আমি একটু আমার শর্ট ইন্ট্রোডাকশন দিই, আপনার কোশ্চেনের অ্যান্সারটাতে যাচ্ছি। আমি বেসিক্যালি সাবিহা দিল আফরোজ, এবং আমি বর্তমানে কর্মরত আছি ট্রান্সকম ফোর্স লিমিটেডে অ্যাজ দ্য হেড অফ এইচআর অ্যান্ড এডমি। আমার টোটাল কারেন্ট টেনিওর যদি বলি, সার্ভিস লাইফ টেনিওর হচ্ছে 15.5 বছর। সার্ভিসের পাশাপাশি আমি একজন কর্পোরেট ট্রেনার, এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট বাংলাদেশ এফএমসিজি এইচআর সোসাইটির জয়েন্ট সেক্রেটারি হিসেবে এবং ইসি কমিটির মেম্বার হিসেবে আমি বর্তমানে দায়িত্ব পালন করছি। সো এটা হচ্ছে আমার শর্ট ব্রিফ। এখন রাকিব ভাইয়ের কোশ্চেনে যদি আমি ফিরে যাই, যে আমরা আসলে কি দক্ষতার কারণে বা কেন ফরেন এক্সপার্টদেরকে আমরা নিয়ে আসি, বা যেটা আমাদের আহ, দেশীয় কর্মীদের মধ্যে অনুপস্থিত আমরা দেখি। আমি অনেক অংশে মোর্শেদ ভাইয়ের সাথে একমত, বিকজ অফ যেটা হচ্ছে প্রথম যে জিনিসটা আমরা আমার বর্তমানে আমি যে গ্রুপে কর্মরত আছি, ওখানে মোর দেন 20 এক্সপার্ট আমাদের আছে, ফরেন এক্সপার্ট। এর বেশিরভাগ যদি আমি বলি, যে অফকোর্স টেকনিশিয়ান যে পার্টটুকু আছে, টেকনিক্যাল পার্ট যেটা আছে, টেকনিক্যাল নো হাউ, আমরা বাংলাদেশে আসলে যেসব আমাদের মেধা আছে, আনফরচুনেটলি আমরা তাদেরকে ধরে রাখতে পারছি না। তারা ফরেন কান্ট্রি চলে যাচ্ছে কেরিয়ার ডেভেলপের জন্য, বিকজ অফ বাংলাদেশের যে পে স্কেলটা, আমরা আমাদের দেশীয় লোকদের জন্য আমাদের যে কালচারটা আছে, জব কালচারটা আছে, যে দেশীয় কালচারে যে আমাদের প্যাকেজ গুলো বা ফেসিলিটি গুলো আমরা দিয়ে থাকি, রিয়েল মেধাবী যারা, তারা আসলে এটাকে অ্যাকসেপ্ট সামহাও করতে পারে না, বা এনি মানে যে কোনো কারণে যে কোনো কেউ যদি রিয়েল দক্ষ হয়ে থাকে, অবশ্যই সে তার ওই যোগ্য পারিশ্রমিকটা চাবে, যেটা এখন পর্যন্ত আমরা অ্যাজ এ এইচআর প্রফেশনাল দুঃখজনক ভাবে হয়তোবা ফিক্স আপ করতে পারিনি পুরোপুরি। তো দেখা যায় যেটা, যে শুরুর দিকে যে ভালো ভালো মেধাগুলো আছে, ওনারা বাইরে চলে যায়, অধিকাংশই বাইরে সেটেল হয়ে যায়। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে, যে বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেটা হচ্ছে, যে আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের দিকে আমাদের জেনারেশন, যে আপকামিং জেনারেশন গুলো আসছে, এবং আমি বলবো যে এটা আমি লাস্ট 1 দশক ধরেই বলবো, এটার পার্সেন্টেজটা ধীরে ধীরে আমি দেখতে পাচ্ছি যে মানে কমে যাচ্ছে কমে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে না, গ্রাজুয়েশন কমে যাচ্ছে সেটা না, আমাদের অনেক বেশি গ্রাজুয়েট স্টুডেন্টরা বের হচ্ছে। কিন্তু আমি যদি বলি যে দক্ষ
মানে লোক বলগুলো আমাদের দরকার, আমরা ওরকম গুলো পাচ্ছি না। এটা বিভিন্ন কারণে, শিক্ষা ব্যবস্থা হোক বা আমাদের প্যারেন্টিং হোক, একদম শুরু থেকে শুরু করে আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বড় ধরনের গ্যাপ। আমাদের কর্ম বাজার যেটা আছে বা যেখান থেকে আমরা নেই সেখানে একটা গ্যাপ আছে। ফরেন এমপ্লয়ীদেরকে এই জন্য নিয়ে আসা হয়, প্রথম কথা হচ্ছে যে তাদের যে বেনিফিটটা আমরা অফার করি ওটা অফকোর্স তাদের জন্য অ্যাট্রাকটিভ তো বটেই, পাশাপাশি যেটা হচ্ছে তাদের মধ্যে প্রফেশনালিজম জিনিসটা রাদার দেন আমাদের বাংলাদেশি যে আমাদের লোকবল আছে তাদের থেকে জেনারেলি একটু বেশি হয়। এখন এটা গ্লোবাল পার্সপেক্টিভে হোক বা তাদের কালচারের কারণে হোক, তারা অনেক বেশি প্রফেশনাল। আমরা বাঙালি জাতি হিসেবে অনেক বেশি ইমোশনাল। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, অনেক ক্ষেত্রে আমরা ইমোশনালি অনেক কিছুতে অ্যাটাচ হয়ে যাই বা আমরা রিয়েক্ট করে ফেলি। ঠিক আছে? তো যারা বাইরে থেকে আসে, প্রথম কথা তাদের টেকনিক্যাল স্কিল অনেক হাই থাকে। সেকেন্ড জিনিস, তারা খুব মানে প্রফেশনালিজমে তারা একদম 100% তাদেরটা দেয়। থার্ড জিনিস যেটা হচ্ছে, তারা ডেটা বুঝে, ডেটা অ্যানালাইটিক্স যেটাকে বলা হয় আজকালকার যুগে। সো ডেটা অ্যানালাইটিক্সে তারা অনেক বেশি দক্ষ আমাদের বাংলাদেশি থেকে। তারা নাম্বার বুঝে, যে কোনো কিছুতেই তারা নাম্বার অ্যানালাইসিস করে ওরকম ভাবে স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো নিয়ে থাকে। আমাদের গ্রুপে টেকনিক্যাল সাইডে আছে, পাশাপাশি আমাদের মার্কেটিং সাইডেও কিছু, যে আমাদের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ড আছে, ফর এক্সাম্পল পেপসি, আমি যেখানে আছি কেএফসি, পিৎজা হাট। সো এখানে দেখা যায় যে মার্কেটিং টিমের থেকেও আমাদের এক্সপার্ট হায়ার করে নিয়ে আসা হয়েছে ডিপার্টমেন্ট হেড হিসেবে। দেন আমাদের সিইও, মানে আমাদের 5-6টা কনসার্নের সিইও এক্সপার্ট বা ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে এক্সপার্ট, হ্যাঁ, বাইরের। সো কেন আনা হয়েছে? বিকজ অফ তারা দেখা যাচ্ছে যে তাদের স্ট্র্যাটেজিক্যাল থিঙ্কিং, তাদের ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে নো হাউ, তারা প্রত্যেকটা জিনিসকে যেভাবে গুছিয়ে টিম বিল্ড আপ করে, রাইট সাইজিং ম্যান পাওয়ার, রাইট সাইজিং ঠিক টাইম মতো বাজেট ইউপি করে এগুলোকে মেনটেন করে যেভাবে প্রফিটেবিলিটি গুলোকে নিয়ে আসছে। সো এই জিনিসগুলো কে আসলে এই গ্যাপ গুলো পূরণ করার জন্য আমাদেরকে আরো বেশি স্কিলড, মানে সেলফ স্কিল, সফট স্কিল ডেভেলপমেন্ট যেটাকে বলে, ওদিকে নজর দিতে হবে। পাশাপাশি যেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার কথা আমি আবারও আসি। আমাদের শিক্ষা ব্যবস্থাটা হয়ে গেছে গদবাঁধা। আপনি যদি চায়নার দিকে যান বা জাপানের দিকেই যান, আমাদের প্রতিবেশী কান্ট্রি, বা ইন্ডিয়ার দিকেই যান, আপনি ওখানে দেখবেন যে একজন ডিপ্লোমা পাশ করা স্টুডেন্টের যেই নলেজ, হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমাদের এখান থেকে নাম করা ইউনিভার্সিটি থেকে বের হওয়া, গ্রাজুয়েট কমপ্লিট করা স্টুডেন্টের থেকেও তারা অনেক বেশি ভালো জানে। কারণ কি, তারা হাতে কলমে প্র্যাকটিক্যাল ডেটা অনুযায়ী কিন্তু তাদের পড়াশোনার, মানে কারিকুলামটাই ওভাবে করা। আমাদের এখানে একজন যদি, ফর এক্সাম্পল রিসেন্ট 2-3 বছরের কথাও যদি বলি, আপনি যদি এখন একটা ভর্তি পরীক্ষা দিতে যান যে কোনো পাবলিকেই, হ্যাঁ, তো দেখা যাবে যে আপনি হয়তোবা একটা আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিতে যাচ্ছেন, বা আমাদের বিসিএস এর কথাই ধরেন, আপনাকে এ টু জেড মৌমাছির বাসার নাম কি, অমুক নাম কি, তমুক নাম কি, এইসব ধরনের জেনারেল মানে জিকে জিনিসগুলোকে নিয়ে প্রিপারেশন করতে হয়। বাট এই জিনিসগুলো কি আসলে ওই সার্ভিসে বা ওই জেডির সাথে কি ম্যাচ করে না। রিয়েলিস্টিক যেটা, সেটা হচ্ছে যে সে ব্রিটিশ আমলে যেভাবে একটা প্রসিডিউর দিয়ে যাওয়া হয়েছে, ওটাকে আর কোনো ধরনের কোনো চেঞ্জ করা হচ্ছে না। ওই পুরনো ধ্যান ধারণাটা স্টিল নাও চলছে। বাট আপনি প্রতিবেশী কান্ট্রি দেখেন, অন্য অন্য জায়গায় দেখেন, যে ডাক্তার সে ডাক্তার, যে ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ার, যে কিনা ইলেকট্রিশিয়ান সে ইলেকট্রিশিয়ান। বাইরের কান্ট্রি একজন ইলেকট্রিশিয়ানের ইনকামও আমাদের এখানে হোয়াইট কলার একজন টপ র্যাঙ্কে বসা লোকের থেকে বেশি, বিকজ অফ সে ওখানে এক্সপার্ট এবং তার এক্সপার্টাইজ সে ওখানেই ফুললি দিয়েছে। ঠিক আছে? ওই কাজটা কিন্তু অন্য কেউ আর করতে যাচ্ছে না। সো তারা প্রত্যেকটা কাজকেই ওরকম ভাবেই মানে শিখানো হয়, যেটা আমাদের বাংলাদেশের মেইন গ্যাপটা হচ্ছে, আমি বলবো শুরুটাই হয় একদম এডুকেশন থেকে। আমাদের এখানে দেখা যায় যে ফাইন্যান্স থেকে পাশ করে মার্কেটিং এ কেরিয়ার করতেছে, মার্কেটিং থেকে পাশ করে এইচআর এ কেরিয়ার করতেছে, এইচআর থেকে পাশ করে চলে যাচ্ছে হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে, সিম্পল একটা এমবিএ ডিগ্রি করে। বাট আপনি যদি বাইরের কান্ট্রিতে ট্রাই করেন, আপনি কিন্তু এটা ওই জব মার্কেটে আপনি এন্ট্রি করতে পারবেন না।
তো থিং ইজ লাইক দ্যাট যে আমাদের এইসব কারণেই দেখা যাচ্ছে যে আমরা বাইরের থেকে লোক আনতে বাধ্য হই, কারণ যে আমাদের যে জেনারেশন গুলো আছে বা আনফরচুনেটলি আমরা ওইরকম ধরনের ট্রেনিং গুলো অ্যারেঞ্জ করতে পারি না, বা করতে পারলেও হয়তো বা দেখা যায় যে খুব কম সংখ্যক কোম্পানিগুলোতে একজন ফরেন এক্সপার্টের রিপ্লেসমেন্ট একজন বাঙালি দিয়ে হয়। বাট হ্যাঁ, রিসেন্টলি এটা চেঞ্জ হওয়া শুরু করেছে। আপনারা যদি দেখেন অনেক জায়গায় এখন ইউনিলিভারের কথা বলেন বা আপনি এখন বাটার কথা বলেন, এখন কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলাদেশি যারা লিডার আছে তারা আস্তে আস্তে কিন্তু টেক ওভার করছে। চেঞ্জেস আর কামিং, বাট এটা আরেকটু সময় নেবে আমার মনে হয়। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ম্যাম যে কথাটি বলেছেন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যাকচুয়ালি ম্যামের কথা সূত্র ধরে আসি। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট হয়তো বা আমাদের এন্ড থেকে বা আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো দিয়ে যাচ্ছেন, বাট সেখানে কোনো গ্যাপ আছে কিনা বা গ্যাপ থাকলেও অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মানের ট্রেনিং আমাদের লোকাল এমপ্লয়রা কতটুকু পাচ্ছেন, যেটা কিনা অ্যাকচুয়ালি দরকার। তো এই বিষয়টি আসলে আমরাও খুঁজে দেখার চেষ্টা করছিলাম। সো আমি একটু মোর্শেদুল আমিন স্যারের কাছে ফিরে আসতে যাচ্ছিলাম যে স্যার আপনাদের কোম্পানিতে অ্যাকচুয়ালি আসলে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কি ধরনের কাজ করা হচ্ছে বা আপনারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করছেন যেন আমাদের লোকাল এমপ্লয়িরা ট্রেন আপ হয় কম্পেয়ার টু রিপ্লেসমেন্ট অন ফরেন এমপ্লয়ি, যদি কাইন্ডলি একটু জানাতেন স্যার। স্যার মোর্শেদুল আমিন স্যার। যদি উনি ব্যস্ত থাকে ম্যাডামকে আরেকটা প্রশ্ন দিয়ে দেন, কারণ জি টাইমের বাধ্যবাধকতা আছে, ওনারা তো টায়ার্ড। জি 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 অবশ্যই। ম্যাম আমরা আমরা অ্যাকচুয়ালি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে অ্যাকচুয়ালি অনেক কিছুই আপনি অলরেডি বলেছেন। তারপরে আরেকটু ছোট করে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই এই বিষয়টা নিয়ে যে আসলে প্রশিক্ষণের মাধ্যমে বা একটা ট্রেনিং এর মাধ্যমে আহ, আমরা কেমন ট্রেনিং দিচ্ছি বা এই সমস্ত ট্রেনিং এর ফলে অ্যাকচুয়ালি একটা ফরেনারকে রিপ্লেস করে আমাদের দেশীয় কোনো এমপ্লয় অথবা ফ্রেশ গ্রাজুয়েটস যারা কিনা হয়তো বা ডিজার্ভ করে, বিশেষ করে টেকনিক্যাল সেক্টর বা এখন যেগুলো উদীয়মান আমাদের যে সমস্ত ফ্রেশ গ্রাজুয়েটসরা বের হচ্ছে, তাদেরকে আসলে সেই ধরনের হোয়াইট কলার জব তারা আসলে করতে পারবেন কিনা, আপনারা কিভাবে বিষয়টাকে দেখছেন, যদি কাইন্ডলি একটু জানাতেন। দেখুন রাকিব ভাই, একটু আগে আমি যেটা অ্যান্সার দিলাম যে হোয়াইট কলার জব তো অবশ্যই করতে পারবে, কেন পারবে না? একটা গ্রাজুয়েট স্টুডেন্টকে তো তৈরি করা হয় ওরকম ভাবে। বাট আনফরচুনেটলি যেটা সত্য সেটা হচ্ছে যে আপনারা ড্যাফোডিল ইউনিভার্সিটি, পার্সোনালি আমি যদি বলি, আমি কয়েকটা ইউনিভার্সিটির সাথে খুব কানেক্ট মানে ক্লোজলি মানে আছি কানেক্টেড। সো আমি মানে অনেস্টলি স্পিকিং ওই ৩-৪টা ইউনিভার্সিটি ছাড়া আমি আরো অনেকগুলো ইউনিভার্সিটিতেও তো আমি অনেক তো ইন্টারভিউ নেই ফ্রেশ গ্রাজুয়েটের। তো যেটা মেইন সমস্যা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এখানে কেউ কষ্ট করতে চায় না। এটা কেন এই মানে মেন্টালিটি বিল্ড আপ হয়ে যায় বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে, যে আমি পাশ করেছি, আমি চাকরিতে ঢুকবো, চাকরি আমার কাছে অটোমেটিক চলে আসবে, এবং আমি শুরুতেই হচ্ছে গিয়ে একটা খুব মোটা অঙ্কের স্যালারি পাবো। এবং এই ধারণাটা করা ভালো, কোনো সমস্যা নেই, বাট ওটার জন্য নিজেকে তৈরি করতে হবে। এখন আমরা রিসেন্টলি যে জিনিসটা ফেস করি, সবচেয়ে প্রথমে যেটা ফেস করি হচ্ছে যে যে ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে তাদেরকে কোনো গাইডলাইন দেওয়া হয় না যে কিভাবে জব মার্কেটের জন্য নিজেকে তৈরি করবে, কিভাবে তাদেরকে স্কিল, তাদের স্ট্রেংথ, তাদের উইকনেস গুলোকে কাভার করে স্ট্রেংথটাকে কিভাবে হাইলাইট করবে। সো কমিউনিকেশন পার্টটুকুর ট্রেনিংটা আমার মনে হয় ইউনিভার্সিটির লাইফে খুবই জরুরি। হাউ টু কমিউনিকেট, হাউ টু কনভিন্স ইউর অপোজিট মানে পিপল, মানে আপনার অপোজিটে যারা বসে আছে তাদেরকে কিভাবে কনভিন্স করবেন যে আপনাকেই অপরচুনিটিটা দেওয়া হোক।
সো এই জিনিসগুলোতে হয় কি যে যখনই আসে একদম আমরা যখন বলি যে আপনার স্ট্রেংথ কি? তখন বলে একটা কথা মেক্সিমাম যে আমরা ফ্রেশার। হ্যাঁ, আপনি ফ্রেশার বাট ফ্রেশার হলেও আপনি স্টুডেন্ট লাইফে কি করেছেন? সো যেটা হচ্ছে যে এখনকার যুগ এআই তে চলে আসছে, রাইট? সো যেখানে এআই তে চলে আসছে সেখানে যদি আপনি Microsoft PowerPoint বা Microsoft Excel ই না জানেন, আপনাকে যখন জিজ্ঞেস করা হয় যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ অর ইন্ট্রোডিউস ইউরসেলফ, তখন যদি আপনি আপনার নাম, আপনার বাবার নাম, আপনার কয় ভাই-বোন এখন পর্যন্ত যদি ওই ধরনের অ্যান্সার গুলো দেওয়াই হয়, তাহলে এটা তো টাফ আমাদের বিদেশি এক্সপার্টদেরকে রিপ্লেস করার জন্য। এইজন্য আমি বললাম যে এইটা হচ্ছে অবশ্যই স্টুডেন্ট লাইফ থেকেই হচ্ছে গিয়ে সফট স্কিল পাশাপাশি টেকনোলজিক্যাল স্কিল ডেভেলপমেন্ট যেটা, সেটা মানে তাদেরকে বুঝানো যে কেন এটা ইম্পর্টেন্স। আমরা কাউকে জিজ্ঞেস করি, এমনকি আমরা অনেক সময় মিড লেভেল যে আরো ৩-৪ টা অর্গানাইজেশনে কাজ করে আসছে। এরকম কাউকেও যখন আমরা হুট করে জিজ্ঞেস করি যে, "ডু ইউ নো অ্যাবাউট মানে রাইট নাও জিডিপি মানে জিডিপি পার্সেন্টেজ অফ বাংলাদেশ?" ঠিক আছে? বা আপনার জিডিপি বাংলাদেশের জিডিপি কত? জিডিপি কথাটাই অনেকে ধরতে পারে না বা অনেকে জানলেও ব্ল্যাংক হয়ে থাকে বলতে পারে না যে বাংলাদেশের জিডিপি কত? বাংলাদেশের পার পারসন স্ট্যান্ডার্ড মানে লিভিং কস্ট কত? ঠিক আছে? সো আপনি যখন আপনার দেশের ইনফরমেশন, আপনার ইকোনমিক্যাল ইনফরমেশন আপনি জানবেন না। ঠিক আছে? কিন্তু বাইরের একজন এক্সপার্টকে যখন আপনি জিজ্ঞেস করবেন, সে শুধু আপনার মানে এইসব জিডিপি, আপনার হচ্ছে গিয়ে মার্কেট সাইজ, হ্যাঁ? আপনার মানে মানে কম্পিটিশন কি, গ্লোবালে গেলে কি, ওগুলি তখন ওরা নাম্বারে বলতে থাকে। সো আমরা নাম্বারে দুর্বল। আমরা ডেটায় দুর্বল, আমরা ইকোনমিক্যাল ডেটায় দুর্বল। আমাদেরকে এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি এটা সত্যি, আমি তো হয়তোবা একটু বিটার লাগতে পারে আমার কথাটা। যে এখন যদি আপনি আমাদেরকে মানে কাউকে জিজ্ঞেস করেন যে আম কিভাবে ভিডিও মানে বানাতে হয়, কিভাবে টিকটক করতে হয়, ওখান থেকে আপনি দেখবেন অনেক অ্যান্সার দিতে পারবেন। বাট টিকটক খারাপ না। আপনি যদি স্মার্ট এমপ্লয়ি হন বা স্মার্ট ক্যান্ডিডেট হন, এই টিকটক কাজে লাগে আপনি হয়তোবা মার্কেটিং এর জন্য আসছেন। আপনি ওটাকেই কাজে লাগায় বলেন না যে কিভাবে আপনি ওই প্রোডাক্টটাকে মার্কেটিং এ সেল করবেন। ঠিক আছে? সো আমাদের মেইন সমস্যা কমিউনিকেশন। সেকেন্ড সমস্যা আমরা ইকোনমি সম্পর্কে জানি না। থার্ড সমস্যা, আমি যে কোম্পানিতে যাচ্ছি ইন্টারভিউ দিতে সেই কোম্পানি সম্পর্কে আমি স্টাডি করে যাচ্ছি না। এটা গেল ফ্রেশারদের ক্ষেত্রে। আর আপনার যে কোয়েশ্চেনটা ছিল যে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এর মাধ্যমে এটা রিপ্লেস করা যায় কিনা? অফকোর্স এভরিথিং ইজ রিপ্লেসেবল এবং এক্সপার্টদেরকেও আমাদের বাংলাদেশী পিপলরা রিপ্লেস করতে পারবে। কিন্তু যেটা মেইন সমস্যা আমি বারবার যেটা বলে থাকি যে ১ম কথা হলো যে আমাদের ট্রেনিং ইনস্টিটিউশন গুলো কোথা থেকে ট্রেনিংটা নেওয়া হচ্ছে। কারণ এখন বাংলাদেশে অনেক ট্রেনিং ইনস্টিটিউট হয়ে গিয়েছে যেখানে হয়তোবা অনেক ট্রেনার, বাট ট্রেনিংটা কি আপনার সম্পন্ন কিনা। সেকেন্ড জিনিস হচ্ছে যেসব অর্গানাইজেশনে আমরা এক্সপার্ট নিয়ে আসছি এইচআররা, আমাদের প্ল্যানটা কি? কারণ বাংলাদেশের বিডার আইন অনুযায়ী একজন পার্টিকুলার এক্সপার্ট একটা কোম্পানিতে ৫ বছরের বেশি মানে থাকতে পারবে না। ঠিক আছে? সো ওই কোম্পানিতে তার মানে কি আমাদের একটা প্ল্যান করতে হয় যে আফটার ৫ ইয়ার্স উনি চলে যাওয়ার পরে কি আমি নতুন এক্সপার্ট আনবো? নাকি আমার ইন্টারনালি কোনো সাকসেশন প্ল্যানিং থাকবে, ট্যালেন্ট ম্যানেজমেন্ট থাকবে, স্কিল ডেভেলপমেন্ট থাকবে। সো যেসব কোম্পানিগুলো এখন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে ফুললি ফোকাস করছে, ঠিক আছে? তারা অনেক অংশে এখন রিপ্লেস করছে এক্সপার্টদেরকে। সো ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট যদি ইন্টারন্যাশনাল মানের হয়ে থাকে, ট্রেনিং ইনস্টিটিউশন যদি ভালো হয়ে থাকে, ট্রেনার যদি ভালো হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা রিপ্লেসেবল। জি, জি, ধন্যবাদ ম্যাম। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেকগুলো ইনফরমেশন আমাদেরকে অলরেডি দিয়েছেন। অ্যাকচুয়ালি স্যার, মোর্শেদুল আমিন স্যার, আপনি কি শুনতে পাচ্ছিলেন স্যার? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি স্যার। স্যার, আমরা জি। আসলে আপনার কাছে একটু প্রশ্ন রেখেছিলাম যে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড আপনাদের কোম্পানি বা প্রতিষ্ঠান কি ধরনের উদ্যোগ বা যে ধরনের আপনাদের প্রয়োজনীয় গুলো আছে, ইন্টারন্যাশনাল মানের ট্রেনিং নিচ্ছে কিনা,
বা সেটা কতটুকু ফ্রুটফুল হচ্ছে, সেইটা দিয়ে কি আমরা আসলে আমাদের কারেন্ট লোকাল এমপ্লয়ীদেরকে ফরেন এমপ্লয়ীদের, আই মিন ফরেন এমপ্লয়ের জায়গা থেকে রিপ্লেসমেন্ট করা সম্ভব? বা আমাদের যে ফ্রেশ গ্র্যাজুয়েটসরা এখন যারা নতুন আমাদের মার্কেটে জব মার্কেটে আসছেন, তাদের ক্ষেত্রে আসলে হুম, তারা হুম। কি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে ওই ওই ধরনের একটা হোয়াইট কলার জব হোল্ড করতে সক্ষম হবে কিনা? আপনি কি মনে করেন আপনাদের কোম্পানিতে কি এ ধরনের ট্রেনিং ইনস্টিটিউশন বা এ ধরনের ইন্টারন্যাশনাল ট্রেনিং প্রদান করা হচ্ছে কিনা, যদি একটু জানাতেন স্যার। ধন্যবাদ। আহ, যেটা হয় যে আমরা প্রথমত যেটা করি যে যেই এক্সপার্ট আমাদের এখানে কাজ করছে, আমি শুরুতেই বললাম যে হচ্ছে তার সাথে আমরা কিন্তু সাপোর্টিং হ্যান্ডস হিসেবে কিছু লোকাল, অবশ্যই তারাও মানে সেই বিষয়ের উপরে অলরেডি গ্র্যাজুয়েটেড, স্কিলড হয়তো বা কিছুটা আছে, কিন্তু ওই যে এক্সপিরিয়েন্সের জায়গাটা থেকে যেটা বললাম, যেহেতু ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে ইলেকট্রিক মার্কেট বা যে ইন্ডাস্ট্রিটা কিন্তু তত পুরনো না, তাই না? বা যদি আমি ইলেকট্রিক্যাল বাদ দিয়েও বলি, আপু যেটা বললেন, আহ, সাবিহা আপু বললেন যে আমাদের যে ফরেন মার্কেটিং এ অনেক সময় নিয়ে আসতে হয়, তাই না? আমরা কিছুদিন আগেও দেখলাম যে ইহতেসাম নামে একজন ডিজিটাল হেড ছিলেন, প্রথম আলো যে ডিজিটাল, এখন কিন্তু তার কাছে শিখে অলরেডি কিন্তু এখন বাংলাদেশের একজন হেড সিবিও হয়েছে ডিজিটালে। সো তার মানে কি, যখন ডিজিটাল মার্কেটিংটা আমাদের এখানে নতুন ছিল, তখন কিন্তু আমাদের জন্য একজন লোকাল কাউকে দিয়ে এত বড় একটা দায়িত্বে বসানোটা সম্ভব হচ্ছিল না। যার কারণে তার সাথে কিন্তু শিখে শিখে একজন এখন নতুন এসছেন, যে কিনা ডিজিটাল মার্কেটিং এ কিছুটা এক্সপার্ট হয়েছে। তো আমি যদি ডিরেক্টলি এখন আপনার কোয়েশ্চেনে আসি যে আমরা কি করছি, আমি যদি আমাদের এক্সপিরিয়েন্সটা বলি, সেটা হলো যে আমরা যে চাইনিজ যে আমার জানা মতে যেটা আর কি, আমি যেটুকু দেখি তার মধ্যে আমাদের যে চাইনিজ যে কর্মীরা আছে, তাদেরকে আমরা যখন তারা যখন যেই কাজগুলো করে তার সাথে সাথে আমাদের কিছু লোকাল এমপ্লয়িকে আমরা তাদের সাথে কাজে দিই। তো তখন দেখা যায় ওরা ওদের কাছ থেকে প্র্যাকটিক্যালি দেখে 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 জায়গাগুলো শিখে ফেলে এবং টিউন করে ফেলে। এবং এটা আমাদের উদ্দেশ্যই থাকে যে তাদের সাথে আমরা একটা চুক্তি করে ফেলি, যে আইদার তাকে 2 ইয়ার্স এর জন্য আমরা কন্ট্রাক্ট করে ফেলি। এই যে প্রজেক্টে যত ধরনের টেকনিক্যাল পার্ট আছে, আমরা আমাদের লোকাল যারা কর্মী আছে তাদের সাথে আহ, কাজ করিয়ে আমরা এভাবে তাদেরকে ট্রেন্ড করি আর কি। এছাড়া আলাদা করে কোনো একজন এক্সপার্টকে দিয়ে কিছু, আবার যারা ব্যাচ বলি আমরা, হয়তো নেক্সট ব্যাচে যারা আছে তাদেরকে একটা প্রাথমিক ধারণা দেওয়া হয়। এভাবে করে করে আমরা আমাদের প্রয়োজনীয় দক্ষ কর্মী তৈরি করছি এবং এভাবে আস্তে আস্তে নির্ভরতাটাও কমিয়ে ফেলার চেষ্টা করছি। কারণ যেহেতু আমাদের দেশে সাবিহাবু যেটা বললো যে আমাদের দেশে অনেক 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 ট্রিপলি অথবা ইঞ্জিনিয়ার্স ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টে পড়ে, তারা কিন্তু জাস্ট মানে পড়েছে, জাস্ট পড়েছে, এটাকে তারা একটা সাবজেক্ট হিসেবে নিয়েছে, জাস্ট সাবজেক্ট। তারা হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, ভাবছে যে ইঞ্জিনিয়ারিং পড়বো, হ্যাঁ, সো পড়েছে, বাট তারা যে প্র্যাকটিক্যালি একটা প্রজেক্ট ডান করবে, আইদার ইন বিটুইন হিজ অর হার স্টাডি, অথবা আফটার কমপ্লিটিং দ্য স্টাডি একটা ইন্টার্ন করেছে কোনো একটা জায়গায়, এরকম না। ইভেন আপু যেটা বললো যে অনেকেই আছে এতটাই যে জব যেন তার কাছে চলে আসবে হেঁটে হেঁটে, কিন্তু একটা জবের জন্য বা রিলেটেড ফিল্ডের জন্য, যেমনটা আপু বললেন যে কোনো একটা ফরেন কান্ট্রিতে যে যেই বিষয়ে এক্সপার্ট, একজন হতে পারে প্লাম্বার, হতে পারে হয়তো আহ, কোন একটা ইলেকট্রিক ডিভাইসকে সে মেরামত করে, আমাদের দেশে যেটাকে টেকনিক্যাল, হ্যাঁ, আমরা বলি। তো সেখানেও কিন্তু সে আমাদের চেয়েও, একজন হোয়াইট কলার এমপ্লয়ির চেয়েও বেশি আর্ন করছেন বা অপরচুনিটি আছে, কিন্তু আমাদের দেশে সেটা নেই। এক একজন এক একটা কাজ করছেন। অনেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া ছেলেপেলে আমি দেখি যে পরে এইচআর এ জয়েন করে বা মার্কেটিং এ জয়েন করে, হ্যাঁ, বা দেখা যায় যে ডিফারেন্ট ডিফারেন্ট মানে পেশায় তারা যুক্ত হয়। কারণটা কি, আমাদের দেশে এখনো পর্যন্ত স্টিল আমি ফিল করি পার্সোনালি যে যারা জব মানে স্টাডি শেষ করে জব মার্কেটে ইন করছে, তারা প্রপারলি টেকনিক্যালি প্রজেক্ট বেস পড়াশোনা করে আসছে না। যার কারণে তাকে যখন আমি তার কাজটাতে দিচ্ছি, সে আইদার প্রপারলি আউটপুট দিতে পারছে না, এবং
ম্যাম আমাদের আসলে আগের লিঙ্কটার 40 মিনিট লিমিটেড যেহেতু সময় থাকে, সেটি আসলে ক্রস করে যাওয়ায় মিটিংটা ডিসকানেক্ট হয়ে যায়। উই আর ভেরি সরি, টু অ্যাপোলাইজ। আচ্ছা ম্যাম, আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, কাইন্ডলি স্যার আসতে আসতে আমি আমাদের মোর্শেদুল স্যার জয়েন করতে করতে আপনার কাছে জাস্ট ছোট্ট একটা কোশ্চেন রাখতে চাচ্ছিলাম, যে আমরা তো মূলত আসলে যেটা বুঝতে পারলাম যে আমাদের যারা নতুন গ্র্যাজুয়েটস আছে বা লোকাল এমপ্লয় যারা বর্তমানে আছেন, তারা অ্যাকচুয়ালি হয়তোবা খুব একটা প্রফেশনালিজম সবাই দেখাতে পারে না। আছে, বাট হয়তোবা সবাই প্রফেশনালিজমটা শো করতে পারছেন না। ইন কেস অফ আসলে আমাদের যেহেতু ইউনিভার্সিটির এন্ড থেকে মূল পার্সপেক্টিভটাই থাকে এরকম, যে আমরা কি ধরনের কারিকুলামের পরিবর্তন আনতে পারি, বা আমাদের গ্র্যাজুয়েটসদের কি ধরনের প্রিপারেশন নিতে পারে। অলরেডি আপনি বেশ কিছু টপিক আমাদের সাথে শেয়ার করেছেন, সফট স্কিল, কমিউনিকেশন স্কিলস, এই ধরনের যে প্রবলেম সলভিং স্কিল, এগুলো এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। সো এর পাশাপাশি এই ধরনের আর কোনো কিছু আছে কিনা যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেটা কিনা হতে পারে খুব বড় পরিসরে, এটা নিয়ে আসলে আমরা যেন কাজ করতে পারি, ইনডিরেক্টলি হোক বা ডিরেক্টলি হোক, ইউনিভার্সিটি কারিকুলাম অনুযায়ী আসলে কোনো কিছু আপনার সুপারিশ বা আপনার রিকমেন্ডেশন আছে কিনা, যদি কাইন্ডলি একটু আমাদেরকে বলতেন ম্যাম। রাকিব ভাই, ব্যাপারটা হয়েছে যেটা যেটা হচ্ছে আহ, এটা হয়তো বা একটু আউট অফ বক্স লাগে কথাটা শুনতে, বাট হয়তো বা নিয়ার ফিউচারে এটা চালু হয়ে যেতে পারে, যেটা আসলে ফরেন কান্ট্রিতে হতো যখন আমার স্কুলিং বাইরে। সো আমি যখন স্কুলেই ছিলাম তখন আমাদের কিন্তু ম্যান্ডেটরি 1 মান্থ যে কোনো অর্গানাইজেশনের সাথে কাজ করতে হতো উইদাউট এনি স্যালারি। ঠিক আছে, ওটা স্কুল থেকেই কমপ্লিট করে দেওয়া হতো, কিন্তু ওই কোম্পানির সাথে এই জন্যই পার্ট টাইমে যেমন 2-3 ঘন্টা ওখানে বসে কাজ করা, ফিজিক্যালি দেখা। ঠিক আছে, সো ওইটা কিভাবে, এবং ওইটা হতো এরকম ভাবে যে যেই সাবজেক্টে বা যে যে জায়গায় ইন্টারেস্ট ছিল। কারো যদি কুকিং এ ইন্টারেস্ট থাকতো তো তাকে বিভিন্ন ধরনের 5 স্টারে সেন্ড করে দেওয়া হতো যে ঠিক আছে, তুমি আফটার ক্লাস এই 3 ঘন্টা বা প্রতিদিন আগামী 1 মাস তুমি ওইখানে যাবা, তুমি ওখানে ওরা যাই করাই তাই করবা, হ্যাঁ শিখবা। কারো যদি হতে পারে যে না আমার মার্কেটিং এর সেলস এর দিকে আগ্রহ, হ্যাঁ তখন তাকে ওই বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশন করে ওই সেলস এ মানে করানো হতো। সো এগুলো তো হয় কি যে স্টুডেন্ট লাইফ থেকেই হচ্ছে একটা হচ্ছে কি বুঝে যাওয়া যে আসলে প্রফেশনাল লাইফটা কিরকম। আপনি যখন দেখেন যে আর্মির কথাই বলেন বা বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীর কথাই বলেন, প্রথম 1-2 বছর তাদেরকে কঠিন ট্রেনিং দেওয়া হয়। ওদের ট্রেনিংটা এরকম হয় যে যারা সাস্টেন করতে পারে তারা কিন্তু আর ওখান থেকে বের হয় না, তারা ওই ডিসিপ্লিনেই বাকি জীবনটা কাটিয়ে দেয়, রাইট? বাট যারা দুর্বল তারা কিন্তু ওই প্রথম 1 বছর বা 2 বছরে যে লং কোর্স ট্রেনিং গুলো থাকে ওখান থেকে কিন্তু শর্ট কোর্স বা লং কোর্স ট্রেনিং থেকে কিন্তু বের হয়ে আসে, যে ওরা পারছে না, সাস্টেন করতে পারছে না, দে আর নট ফিট এনাফ। তো এই জিনিসগুলোই যে যে যেই সাবজেক্টে পড়তে চাচ্ছে, প্রথম জিনিস হচ্ছে যে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারেই যখন থাকে তখনই বেসিক্যালি যদি আপনারা ইন্টারেস্টটা বের করতে পারেন একচুয়াল তার কোন দিকে ইন্টারেস্ট। এখন অনেকে দেখা যায় যে আমার ফ্রেন্ড মার্কেটিং নিয়েছে, ওকে আমি ইনফ্লুয়েন্স, বয়স কম থাকে, ওকে আমি মার্কেটিংই পড়বো ঝোঁকের মাথায়। হয়তোবা আমি আমার এক কাজিনকে দেখেছি এই সাবজেক্টে পড়েছে, আমি ওই সাবজেক্টে পড়বো। বাট যখন ধীরে ধীরে ম্যাচুরিটি আসে তখন সে বুঝে যে সেটা যে সাবজেক্টে সে পড়েছে আসলে ওটা তার ইন্টারেস্টে ছিল না। সো এটা বেসিকলি হচ্ছে যে আমি বলবো যে টিচাররা যদি একটু মানে মেজর নেওয়ার আগে, বিফোর স্টার্টিং মেজর, একদম ইনিশিয়াল পর্যায়ে যদি তার মানে স্ট্রেন বা কোন সাবজেক্টে সে ভালো করতেছে, কোন দিকে গেলে সে ভালো করবে, এগুলো আইডেন্টিফাই করে যদি ওইরকম ভাবে ওই সেকশনটাকে তাকে মেজর নিতে উৎসাহ দেয় এবং সাথে সাথে কারণটাও বলে যে কেন সে ওইদিকে ভালো করবে, এইটা একটা ওয়ে হতে পারে। সেকেন্ড জিনিস যেটা, যে বিভিন্ন ট্রেনিং গুলো করানো এক্সপার্টদের দিয়ে। ঠিক আছে, যে স্টুডেন্টের জন্য, ফ্রেশারদের জন্য আমি বারবার বলি নট অনলি এটা ফ্রেশার বাট অলসো আমি যখন প্রফেশনাল ট্রেনিং নিই বিভিন্ন অর্গানাইজেশনে অ্যাজ এ কনসালটেন্ট অথবা কর্পোরেট ট্রেনার, আমরা অলওয়েজ 7C or 8C এর কথা বলি, যে এখানে একটা সি হচ্ছে অবশ্যই কমিউনিকেশন।
কমিউনিকেশনের বিকল্প আজকালকার যুগে নেই। সেকেন্ড যে জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, টেকনোলজিক্যাল নো হাউ। আপনার কিভাবে পাওয়ার বিআই ইউজ করতেছে, কিভাবে এক্সেল, কোন ইয়েটা আপকামিং হচ্ছে, এআই কে কিভাবে ইউটিলাইজ করে নিজেকে আরো স্মার্ট করা যায়। ঠিক আছে? যে আমাকে হয়তোবা এখন যেমন আমাদের এখানে যখন আমরা আমাদের হায়ারিং প্রসেস গুলো হোয়াইট কলারটা টোটালি অন্যরকম হয়। যেমন আমাদের সাইকোমেট্রিক টেস্ট হয়। সাইকোমেট্রিক টেস্ট যে না হচ্ছে এমপ্লয়ি কিন্তু নিজেও বুঝে না যে সামটাইমস আমরা সাইকোমেট্রিক টেস্ট নিচ্ছি। আবার অনেক সময় বুঝে তাকে বিভিন্ন কোশ্চেনিয়ার দেওয়া হয়। দেন রিটেন হয়। দেন ভাইবা হয়। দেন আবার আমরা কিছু প্রজেক্ট দিয়ে দিই একদম কোশ্চেন পেপারের মতো, ঠিক আছে এই একটা প্রবলেম, এটা আপনি এখন একটা এক্সেলে ফাইল বানিয়ে দেন, অথবা এই একটা প্রবলেম আপনি আপনার একটা এই একটা আমাদের কাছে আছে, আপনি একটা প্রেজেন্টেশন করে দেন, এটা হচ্ছে টপিক, এই টপিকের উপর আপনি একটা ৫ বা ৬ স্লাইডের প্রেজেন্টেশন বানিয়ে দেন। সো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিতে যদি ঢুকতে হয়, প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল অ্যান্ড হচ্ছে যেটা স্মার্টনেস এবং টেকনোলজিক্যাল, এই ৪টার কম্বিনেশন যদি আপনারা স্টুডেন্টকে করে দিতে পারেন, হ্যাঁ, তাহলে আমি মনে করব যে ফিউচারে আরো বেটার লিডার আপনারা মানে প্রোভাইড করতে পারবেন। থ্যাংক ইউ ম্যাম। আমি আপনার সাথে এই বিষয়ে একমত অবশ্যই। আমি যদি একটু সামারাইজ করি বিষয়টা, ম্যাম সম্ভবত আপনি বলতে চাচ্ছিলেন যে এখন যে কালচারটা আমাদের ইউনিভার্সিটিতে আছে, যে একদম এন্ড অফ দা গ্রাজুয়েশন ৪ মাস বা ৬ মাস আগে একটা স্টুডেন্ট ইন্টার্নশিপ নেয়। তো এই বিষয়টা যদি সেমিস্টার বা তার ৪ বছরের মাঝখানে হয়, যে সে ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ করে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নিয়ে দেন হচ্ছে সে আবার ইউনিভার্সিটিতে জয়েন করবে, এবং সে ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজটা তাহলে সে করতে পারবে। এখন যেটা হয় যে আ- সে এটা একটু সাকিব ভাই, আমি আসলে ঠিক ওইভাবে ওইটা বলতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যেটা বাইরে কান্ট্রিতে হয়, আপনার পড়াশোনা চলতে থাকবে, সেমিস্টার ইজ অনগোয়িং, সেমিস্টারের সাথে সাথে হয়তোবা দিনের মধ্যে ২ বা ৩ ঘন্টা আপনি ওই পার্টিকুলার একটা অর্গানাইজেশন যাদের সাথে আপনার এমইউ আছে বা যাদের সাথে একটা কর্পোরেট কোলাবোরেশন আছে, হ্যাঁ, সো তারা ওখানে যাবে, তারা তাদের মতো কাজ শিখবে, তাদেরকে দিয়ে কাজ করাতে পারবে। বাট ইন্টার্নশিপ জিনিসটা হচ্ছে যেটা, এটা আলাদা, যে হ্যাঁ আপনি ৩ মাস কাজ করবেন, আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে, আপনাকে সামটাইমস রেমুনারেশন দেওয়া হবে, হ্যাঁ। সো এই ধরনের জিনিসপত্রগুলো হয়। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে থিওরিটিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যাল নো হাউ যেটা আর কি, ওটার জন্য ২ বা ৩ ঘন্টার যে ক্রেডিট বা ক্লাস বলতে পারেন, ওই ধরনের কোনো কিছু থাকলে ওইটা হয়তো বা আরো একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারে। আচ্ছা আচ্ছা, নাও উই আর ভেরি ক্লিয়ার ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ দ্য ভেরি ভেরি ইনোভেটিভ, অ্যান্ড আমি মনে করি এটা আসলে প্রয়োগ করতে পারলে খুব ভালো হবে, আই গেস। তো অ্যাকচুয়ালি আমাদের অনুষ্ঠানে আমরা মোটামুটি শেষ পর্যায়ে, যেহেতু আমরা মোটামুটি চেষ্টা করেছি আহ, সব বিষয়গুলো নিয়ে প্রশ্ন করার জন্য। তো ফাইনালি আসলে আমাদের আহ, সবকিছু মিলিয়ে যদি আমি আপনার কাছে একটা একটা ছোট করে একটা ওভারভিউ জানতে চাই এরকম বিষয়ে, যে আহ, আপনার আপনার এন্ড থেকে, আপনি যেহেতু একজন এইচআর, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে সবকিছু মিলিয়ে ধীরে ধীরে আমরা আমরা যদি একাডেমিয়া, ইন্ডাস্ট্রি সকলে মিলে যদি এই বিষয়টা নিয়ে কাজ করার চেষ্টা করি, তাহলে আসলে ইন ফিউচার কোনো একটা সময় গিয়ে এ ধরনের একটা সিচুয়েশন আমরা তৈরি করতে পারবো কিনা, বা এটা এটা আসলে আপনারা কিভাবে দেখছেন যে হয়তো একটা সময় গিয়ে আমরা হোয়াইট কলার জব আমরাই রিপ্লেস করবো আমাদেরকে দিয়ে, ইভেন দো আমাদের যারা আহ, কর্মশক্তি আছে তারা দেশের বাইরে গিয়ে লিড করবে, লিডারশিপ পর্যায়ে থাকবে। তো ছোট করে লাস্ট কোশ্চিন আমার এটা, আশা করছি আপনি যদি কাইন্ডলি একটু আমাদেরকে জানান আপনার পার্সোনাল ওপিনিয়ন। আমার পার্সোনাল ওপিনিয়ন হলো অলরেডি স্টার্টেড, অলরেডি এই জার্নি স্টার্ট হয়ে গিয়েছে। আমি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিতে এখন বাংলাদেশি সিইওরা টেক ওভার করছেন, হ্যাঁ। সো প্রসেস তো এখন স্টার্ট হয়ে গিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যেটা যে এখন থেকে আমরা যত বেশি একটু আউট অফ বক্স চিন্তা করব, একটু মানে যেটা প্রজেক্ট বেস, পড়াশোনাটা প্রজেক্ট বেস এর মধ্যেই থাকবে, ঠিক আছে, যে এই এগুলোতে আমরা আরেকটু বেশি আহ
মানে কি বলবো কেয়ারফুল হতে পারি যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা স্ট্রং করতে যদি পারি, এবং আমি শিক্ষা ব্যবস্থা ইউনিভার্সিটি লাইফের কথা বলছি না, আমাদের স্কুলিং লাইফ থেকেই যদি আমরা এই কারিকুলাম গুলোতে চেঞ্জেস আনতে পারি, সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা খুব বেশি দিন লাগবে না, হোপফুলি 1 ডিকেডের আগেই হয়তোবা দেখা যাবে যে আমাদের বাংলাদেশি ছেলেপেলেরাই বাংলাদেশে থাকছে। আর শুধু তো স্কিল ডেভেলপমেন্ট দিয়ে হলে হবে না, পাশাপাশি যেটা আমাদের পে স্কেল স্ট্রাকচার, যেটা হয়তোবা আমাদের গভর্নমেন্টের জন্য একটা পে স্কেল, প্রাইভেটের জন্য একটা পে স্কেল, গভর্নমেন্ট এখানে সরাসরি কোনো ইন্টারফেয়ার করছে না প্রাইভেট সেক্টর গুলোতে। তো মালিকানা ভিত্তি হওয়ার কারণে হয়তোবা শুধুমাত্র লেবার কমপ্লায়েন্সটা বাংলাদেশে খুব স্ট্রং, দ্যাটস দ্য মেইন রিজন কোম্পানিগুলি বা এমএনসি গুলো আমরা লেবার কমপ্লায়েন্স গুলোকে ফলো করি। বাট পে স্ট্রাকচারের ক্ষেত্রে, হ্যাঁ, হোয়াইট কলার পে স্ট্রাকচারের জন্য যেমন গভর্নমেন্টের একটা পে স্কেল আছে, আমাদের কর্পোরেটের কিন্তু নেই। এখানে ব্যাপারটা হয়ে গিয়েছে যে অ্যাজ পার নেগোসিয়েশন, আপনি কমিউনিকেশন স্ট্রং, আপনি আপনার প্রেজেন্টেশন স্কিল ভালো, আপনি অনেক স্যালারি নিয়ে নিচ্ছেন। আবার সেম জিনিস যে আমার থেকেও হয়তো বা নলেজেবল কেউ আছে, বাট তার কমিউনিকেশন স্কিল বা প্রেজেন্টেশন স্কিল ওরকম না, সে কিন্তু অনেক কম মানে পে মানে সে পাচ্ছে। সো যতদিন পর্যন্ত এই কর্পোরেট সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট সেক্টরের মোটামুটি পে স্কেলটা গভর্নমেন্টের দ্বারা নির্ধারিত না হবে, ততদিন পর্যন্ত এটা একটা ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ হয়েই থাকবে। সো তাহলে যদি আমাদের বাংলাদেশের পে স্কেলটা ভালো হতো, আমাদের বাংলাদেশে অনেক জ্ঞানী গুণী ছেলে গুগলে আছে, নাসাতে আছে, দেন হচ্ছে মাইক্রোসফটে আছে, মানে বিভিন্ন জায়গায়, আপনি বাংলাদেশি নেই কোন জায়গায়? সো ওরা তো আমাদেরই অ্যাসেট। বুয়েট থেকে প্রতি বছর, হ্যাঁ, হাজার হাজার ছেলে মেয়ে বাইরে চলে যায়, ডাক্তারি পাশ করে হাজার হাজার ছেলে মেয়ে বাইরে চলে যায়। তো এইসব ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট যারা আছে, হ্যাঁ, তারা বায়ো কেমিস্ট যারা আছে, তারা বাইরে চলে যাচ্ছে অনলি বিকজ অফ আমরা তাদেরকে ওই ধরনের পে প্যাকেজ গুলো, সুবিধাগুলো তাদের মানে ওরকম ভাবে আমরা অফার করতে পারছি না। সো গভর্নমেন্ট যদি এখানে একটা স্টেপ নেয়, মেবি এটা আরো দ্রুত আমরা মনে হয় আমাদের কান্ট্রিতে আমরাই আমাদেরকে রিপ্লেস করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সময় দিয়ে এবং এত মূল্যবান তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আশা করছি আপনি যে পরামর্শ এবং মন্তব্যগুলো দিয়েছেন এগুলো আমাদের রিসার্চকে যেমন সমৃদ্ধ করবে, পাশাপাশি আমাদের এই রিসার্চের মাধ্যমে আমি আশা করি আমাদের পরবর্তী যে সমস্ত ফ্রেশ গ্রাজুয়েটস বের হচ্ছে বা বর্তমান কর্মশক্তি আছে, সকলেই উপকৃত হবে এবং আমাদের জব মার্কেট স্বয়ংসম্পূর্ণ হবে বলে আমি আশা করছি। তো এই বলে আসলে আমি আমার এন্ড থেকে শেষ করছি। স্যার, আপনি যদি কাইন্ডলি কিছু বলতেন। ডক্টর তানভীর স্যার। অ্যাবসলিউটলি, জি জি, ধন্যবাদ। সত্যিকার অর্থে দুইজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট, আই মিন, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে সাবিয়া ম্যাডামকে কাজ করেছি একসাথে একটা সেশনে আমাদের ইউনিভার্সিটিতে। তার তার এক্সপার্ট ওপিনিয়ন, এট দ্য সেম টাইম যে ডিরেকশনস টুয়ার্ডস আপনার ফিউচার এন্ডেভারের জন্য যেসব রেকমেন্ডেশন করেছেন, আশা করি আমাদের এই রিসার্চ সমৃদ্ধ হবে এবং সত্যিকার অর্থে আরো আমরা যদি 4-5 জনকে ইন্ডাস্ট্রি থেকে নিতে পারতাম। আসলে সবাই এই বছরের শুরুতে সবাই ব্যস্ত থাকেন, তো আশা করি দিস উইল রিয়েলি হেল্প আস। থ্যাংক ইউ সাবিয়া ম্যাডাম, এবং থ্যাংক ইউ মোর্শেদ সাহেব আপনাদের সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ তানভীর স্যার, জি ভালো থাকবেন। আসসালামু জি, আলাইকুম। অবশ্যই। জি, হ্যাপি নিউ ইয়ার বোথ অফ ইউ। হ্যাপি নিউ ইয়ার রাকিব ভাই, আসসালামু আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাকিব, থ্যাংক ইউ শাওন, থ্যাংক ইউ।